আজকে এই চান্দরের মিটিংয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মানিকগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সিংহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এমন সময় মাইক হাতে পেলাম যখন নামাজের আযানের দিকে তাকিয়ে থাকতে হয়। আজকের এই সমাবেশে শুরুতে বলতে হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে আমাদের সিঙ্গার সহ বাংলাদেশের এসব নেতৃবৃন্দ আত্মহতি দিয়েছেন, গুম হয়েছেন। যারা গুম হয়েছেন তাদের অবস্থা জানি না, যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মার মাত্রা করছি। এর সাথে সাথে যারা এই অমানসিক নির্যাতন, বাড়ি ছাড়া, ঘুম নিজেরা কষ্ট করেছেন, সবার প্রতি আমার সহানুভূতি। এখানে আজকের আমি শুনি অনেক সময় যে আমি নিজে আসি না, আমার এলাকাতে কম আসা হয়, কিন্তু দেখেন আমার সাথে যারা নেতৃবৃন্দ, বিএনপি ছাত্রদল যুবদল এবং নেতৃবৃন্দ, তাদের সাথে কিন্তু রেগুলার দেখা হয়। এই রেগুলার দেখা একটা সুযোগ করে দিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। সেটা কি আমাদের সবাইকেই মামলার আসামি করে আমাদের সিঙ্গারে দেখা না হলো মানিকগঞ্জ কোর্টের বারান্দায় ঠিকই দেখা। আর একটা জিনিস, আজকে তাছাড়া বিভিন্ন সময়ে অসময়ে আমার বাড়িতে চারিগ্রামের বাড়ির বাইরে আমরা কোনো মিটিং করতে পারিনি। এমনকি 2018 সালে আমি নির্বাচনে আসলাম, আমি প্রথম একটা মিটিং করলাম পানিশাল স্কুলের সামনে। ওই মিটিং এর পরে আর সিঙ্গের দ্বিতীয় মিটিং করতে পারিনি। আমজাদ এনারা আমাকে এই এলাকার সময় দিল, কিন্তু মিটিং অর্গানাইজ করা সম্ভব হলো না। কেন? কেউ তো বাড়িতে ঘুমায় না, ইলেকশনের সময় কেউ বাড়িতে ঘুমায় না। আমি বেরোবো, আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল এবং আমার বাড়িতে আমাকে অ্যারেস্ট করে নাই, কিন্তু বাড়ির সামনেই পুলিশ তাতে এলাকার গাড়ি রাখা আটকে রাখছে যে আমি যাতে বেরোতে না পারি। আজকে এই মিটিং এ একটা জিনিস ভালো লাগলো, এখানে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন, যাদেরকে আমি সেই 90 সালের বাবার ইলেকশনের সময় থেকে 90তে ইলেকশন করেছেন আমার সাথে এই ইউনিয়ন ব্যাপী, 96তে করেছেন, 2001 সালে করেছেন, তাদের অনেকেই এখানে আপনারা উপস্থিত আছেন। তাদের দেখে খুব ভালো লাগলো। এর সাথে সাথে সোপান ভাই বলেছেন যেসব নেতারা তাদের অনুপস্থিত, তাদের আজকে নাই, আমি তাদের আত্মার মারফেরত কামনা করছি। আর কথা হচ্ছে যে এখনকার বর্তমান পরিস্থিতিটা কি খুব ভালো যাচ্ছে? যাচ্ছে না। কেন? এই সরকার তো নতুন, তারপরে এই সরকার যখন ক্ষমতায় এলো তার হাতে পুলিশ বাহিনী নাই। একটা দেশ শাসন করা পুলিশ বাহিনী ছাড়া কি কঠিন কাজ, এটা চিন্তা করেন। কাজেই তাদেরকে তো আমাদের একটু সময় দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এর সাথে কি দেখছি আমরা? এর সাথে প্রথম কয়েকদিন আওয়ামী লীগের নেত্রী চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তাদের কর্মীরা, যাদেরকে আমরা আগে বলতাম, আমরা অনেকেই আগে তাদের বলতাম যে তুমি যেটা করছো তোমার নেতৃত্ব দিন পালাবে, তখন তুমি যাবা কোথায়? এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি। তারা দুটো কাজ করছে। একটা, ছদ্মবেশে আছে, তারা দিনে চুপচাপ বাড়িতে থাকে, রাত্রে আমাদের অনেক নেতা কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। আমি একটু আশ্চর্য হয়েছি, আমরা দেখলাম এই 10টা চেয়ারম্যান এখন নাই, কিন্তু এই 10টা চেয়ারম্যানকে অনেকেই আবার তার চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য আমাদের দলের থেকেও অনেকে চেষ্টা করেছে।
আমি প্রশ্ন করি, যখন আপনি কেস খেলেন, যখন পুলিশ আপনার বাড়িতে তারা দিচ্ছিল, যখন আপনি বাড়িতে নাই, আপনি যখন আপনার বাড়িতে পুলিশ গিয়ে মা বোনদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করেছিল, তখন এই চেয়ারম্যান মহোদয়রা কোথায় ছিল? আমরা এই দিকটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে ঐক্যের কথা বলা হচ্ছে, সে ঐক্যটা কাদের মধ্যে হতে হবে, আর ঐক্যটা আমাদের দলের মধ্যে হতে হবে। এই ঐক্যটা আপনি দলের সাথে সাথে এই ঐক্যটা আমাদের জনগণের মধ্যে নিয়ে যেতে হবে। জনগণের এখন সামনে যখনই নির্বাচন হয়, এই নির্বাচনে আমাদের দল সহ যারা গণতান্ত্রিক দল, তাদের কিন্তু একটা দাবি যে যার যার ভোট সে দিব। এবং আজকে যারা 18-17 বছর যারা ভোট দিতে পারেন, এই নতুন ছেলে মেয়েরা যারা ভোটার হয়েছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে তারা ভোট যাতে দিতে পারে। এবং তারা কিন্তু এই এলাকার পূর্ব ইতিহাস জানে না। আপনাদের মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরকে এটা শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে। কি জানাতে হবে? আমরা কেন বিএনপি করি? আমাদের বিএনপির মূল কথাটা, একজন বক্তা পূর্বে বলেছে 31 দফার কথা। 31 দফা ছাড়াও আমরা যে জাতীয়তাবাদীতে বিশ্বাসী, আমরা যে কেন বিএনপি করি, এই সব ব্যাপারগুলো যারা মুরব্বীরা আছেন জানেন, তারা এই নতুন প্রজন্মকে শেখাতে হবে। আজকে যারা ছাত্রদল করো, তাদেরকে আমি বলবো তারা ক্লাস 8-9 পর্যন্ত ছেলে মেয়েদের এই জাতীয়তাবাদী মূল তত্ত্ব শেখাতে হবে। আমরা যাতে বিএনপিকে আরো শক্তিশালী করতে পারি, এর সাথে সাথে আমাদের সতর্ক থাকতে হবে যারা আমাদের মধ্যে এখন ঢুকে যেতে যাচ্ছে। আমরা অনেকগুলো মিটিং, অনেক ফেসবুকের ছবি দেখি যে এর পাশে আমাদের নেতৃবৃন্দর পাশে একজন সাধারণ লোক বসতে পারে। সেই লোক কাকে ভোট দিয়েছে সেটা আমার জানার কথা না। সে আওয়ামী লীগেও ভোট দিতে পারে, আমরা তো নাই। তো আমাদের কি ছিল, গত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট কেন্দ্রে যাব না, কিন্তু তারপরেও তো কিছু হিসাবে বলে 2-3% লোক ভোট দিতে গিয়েছে, আর নির্বাচন কমিশনার ডিক্লেয়ার করেছে 40% ভোট হয়েছে। তো সেই 2-3% কোন লোক যদি থাকে, তারা যারা প্রমিনেন্ট ছিল, তারা যেন আমাদের দলে ঢুকে যেতে না পারে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং দেখেন, এই দেশের গার্মেন্ট শিল্পটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য এখনো আজকেও ঢাকা সাভার রোড বন্ধ। আমাদের ছেলে মেয়েরাই, অনেকের এলাকার আমাদের অনেক লোক গার্মেন্টসে চাকরি করে। যদি একটা গার্মেন্টস সেখানে বন্ধ হয়ে যায়, এই চাকরিটা তো চলে যাবে। সে চলবে কি করে? দেশের কিন্তু ইকোনমি, আগে যে আপনাকে বসিয়ে খাওয়াবে দেশে সেই টাকা নাই, তো সবই তো নিয়ে গেছে তারা দেশে। অনেকে বলে যে শেখ হাসিনা এই আন্দোলন ছাড়া না পারলেও এখন এমনিতেই পালিয়ে দিত, কারণ তার যার নাওয়া সে সবই নিয়ে গেছে। আমি আপনাদের সেজন্য বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন। এবং আমার আরেকটা অনুরোধ থাকবে মুরব্বী এবং আমাদের দলীয় কর্মীদের সবার উপরে, যে জনসাধারণের সাথে মিশতে হবে, তাদেরকে বোঝাতে হবে, এবং তাদেরকে আপনার ব্যবহারে যে সে মুক্ত হয়ে বিএনপিতে আসে কিংবা বিএনপিতে ভোট দেয়, সেইটা ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এখন বাজারের দোকান লুট করতে যান, বাজারের জায়গা লুট করতে যান, ভাড়াতে হয়ে আরেকজনের জমি দখল করতে যান, তাহলে কিন্তু আপনার মধ্যে, বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য রইল না। আমাদের এইসব জায়গায় সতর্ক হতে হবে। আমাদের এখানে আমাকে রোজ না পেলেও এই এলাকায় প্রতিদিন কি ঘটে একটা ছোট চিত্র হলেও আমি পাই। তো এখন তো আমার হাতে কোনো ক্ষমতা নাই, এখন তো আমি যা ইচ্ছা করলেও আপনাদের অনেক জিনিস থামাতে পারবো না। কাজেই এখন আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আমাদের এলাকার মুরব্বীরা আছেন, তাদেরকেই বলবো যে আপনারা ঐক্য হয়ে এটাকে থামাতে হবে। এবং ইনশাআল্লাহ একটা নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পর সামনে যে নির্বাচন বক্তারা বলেছেন, যেটা
এবং তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা সেটা ফেসবুক এবং বিভিন্নভাবে জানেন, আমাদের সেগুলো মেনে চলতে হবে এবং সেই নির্বাচনটা সহজ হবে না। এবং আরো একটা কথা বলেছেন যে আমরা কি জানি আমাদের প্রতিপক্ষকে, আগে তো নির্বাচন হলে নৌকার সাথে ধানের শীষে তো, এখন তো নৌকা তো পালিয়ে গেছে, তাহলে আমরা কাজে কে আমার প্রতিপক্ষ, যে একটা অজানা প্রতিপক্ষের সঙ্গে লড়াটা আরো কঠিন। কাজে আমাদের এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা, আমাদের সতর্ক থাকা, আমরা যেন আওয়ামী লীগের পাতা কোন ট্র্যাপে না পড়ে যায়। এর সাথে সাথে এখন একটু কথা বলি যে সামনে পূজা, দুর্গা পূজা, এখানে যারা আমার সঙ্গে দু একজন হাত মিলিয়ে গেছেন আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের এই শারদীয় দুর্গা পূজার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এলাকাবাসীর প্রতি আমি অনুরোধ করছি আপনারা যেন আমাদের হিন্দু ভাইদের এই পূজাটা সুস্থ সম্পন্ন করতে পারে সেইভাবে আপনারা সতর্ক থাকবেন এবং তাদের পাশে থাকবেন। এবং এখানে আগে কখনোই আমাদের বিএনপি থেকে এই এতদিনে সিঙ্গারে কখনোই দুর্গা পূজা উৎসবে আমরা সাথে থেকে করেছি, কোনো সময় আমরা এটা বক্তব্য দিয়ে সাথে থাকার কথা বলিনি। এখন বলছি কেন, যে ওই যে কিছু কুচুক্তি মহল আছে তারা কিন্তু একটা অঘটন ঘটিয়ে আমাদের উপরে চাপিয়ে দিতে পারে, কাজে আমাদের সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। আর বক্তব্য বাড়াবো না, আমি চান্দুর বিএনপি এবং অঙ্গ সংগঠনে যারা এই আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম এবং আমি যতটুক মানুষ সামনে দেখতে পাচ্ছি তার দ্বিগুণ মানুষ পাশে আছে, পিছনে আছে। বৃষ্টির জন্য বৃষ্টি আসলে এই মাঠটা ভরে, না আসলে মাঠটা ভরে যেত। এই মানুষ আমরা এখানে বসে, আমি না আমাদের সবাই এটা অনুধাবন করতে পেরেছে। যাই হোক, বৃষ্টিটাও আল্লাহ এটা মেহেরবান, এটাও একটা শুভ লক্ষণ। সামনে তো আপনাদের সাথে আরো দেখা হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা এই অনুষ্ঠানে পরিশ্রম করেছেন, শুধু তাও না, যারা বৃষ্টিতে ভেজে আজকে যেসব আমার ছোট ভাইয়েরা তারা এই অনুষ্ঠানে এসছো, তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং সভাপতি মহোদয় বললেন যে বক্তব্য লিস্ট আরো অনেক বড় ছিল, আর অনেক বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টি বইয়ে আবহাওয়ার কারণে এটা আমাদেরকে ছোট করতে হয়েছে। তারাও এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে ভালো থাকার কথা বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।